ছোটবেলায় সবারই বোধহয় সব থেকে প্রেশিয়াস যত্নের ব্যক্তিগত সম্পত্তি ছিল ডাক টিকিটের খাতা, তাই না? আমারও ছিল, আপনারও ছিল। আর এই ডাক টিকিট জমানোতে মূল পৃষ্ঠপোষক ছিলেন আমাদের গুরুজনেরাই। কারণ ডাক টিকিট সময়ের দলিল, ইতিহাসের স্বাক্ষর। আর সেই দলিল জাল হচ্ছে। জাল করছে কে? আমাদের স্বাধীন ভারতের সরকার। খুলে বলি, স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে আরএসএস এর প্রশস্তি করে টোরে এবার আমাদের প্রধানমন্ত্রী সংঘের শতবর্ষ উপলক্ষে ডাক টিকিট এবং স্মারক মুদ্রা প্রকাশ করলেন। आज भारत सरकार ने विशेष डाक टिकट और स्मृति सिक्के जारी किए हैं। নয়া দিল্লির আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে আরএসএস এর অনুষ্ঠানে এই ডাক টিকিট এবং মুদ্রা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আরএসএস এর মতো সাম্প্রদায়িক সংগঠনকে এভাবে সরকারিভাবে প্রতিষ্ঠিত করার প্রধানমন্ত্রীর এই যে চেষ্টা, তার তীব্র নিন্দা শুরু হয়েছে বিভিন্ন মহলে। ওই সমাবেশেই প্রধানমন্ত্রী দাবি করেছেন আরএসএস এর প্রতিষ্ঠাতা ডক্টর হেডগেভার সহ সংঘের অনেক কর্মী স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়ে বহুবার জেলে গেছেন। এমনকি তিনি এমনও দাবি করেছেন 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে নাকি আরএসএস কর্মীদের ব্রিটিশের নির্মম অত্যাচার সহ্য করতে হয়েছে। মোদির এই দাবির বিরোধিতায় সরব হয়েছেন ইতিহাসবিদরা। প্রখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিব বলেছেন, অসত্য বলে ইতিহাসকে বদল করা যায় না, অপরাধ চাপা দেওয়া যায় না। ইতিহাসবিদ আদিত্য মুখার্জির মতে 1925 সালে আরএসএস তৈরি হওয়া থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ বিরোধিতায় তাদের কোনো ভূমিকাই নেই। অথচ তারাই যে প্রকৃত জাতীয়তাবাদী, এটা প্রমাণ করার জন্যই এখন এই ধরনের কাজ করতে হচ্ছে। আরএসএস এর শতবর্ষ উপলক্ষে 100 টাকার কয়েন প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে আরএসএস এর ভারত মাতা ছবি দেওয়া হয়েছে। তাকে প্রণাম করছেন আরএসএস এর স্বয়ংসেবকরা। সেখানে আরএসএস এর স্লোগানও লেখা হয়েছে। বুঝিয়ে বলি, আরএসএস এর ভারত মাতা ব্যাপারটা হলো সিংহ বাহিনী এক নারী, যার হাতে ধরা রয়েছে একটি গেরুয়া পতাকা, যা পেশোয়াররা ব্যবহার করতেন। ভারতের মুদ্রায় তথাকথিত ভারত মাতার হাতে থাকে ভারতের ত্রিবর্ণ জাতীয় পতাকা নয়, বরং মহারাষ্ট্রের যে ব্রাহ্মণ্যবাদী গেরুয়া ধ্বজা আরএসএস ব্যবহার করে সেই পতাকা। বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয় সিং এই নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ধর্ম নিরপেক্ষ ভারতের সংবিধানের আওতায় এই কাজ করা আইনত বৈধ কি? সিপিআইএম পলিট ব্যুরো এই নিয়ে তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটা ভারতের সংবিধানের উপরে গুরুতর আঘাত এবং অবমাননা। সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি বলেছেন, প্রধানমন্ত্রী নিজের পদের অপব্যবহার করে আরএসএস এর সাম্প্রদায়িক এজেন্ডাকে বৈধতা দিচ্ছেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করছেন। একইভাবে ডাক টিকিটে আরএসএস কর্মীদের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ নিয়ে যে দাবি করা হয়েছে, তারও বিরোধিতা করেছেন বুদ্ধিজীবীরা। তারা মনে করিয়ে দিয়েছেন, সেই অনুষ্ঠানে মোটেই আরএসএস কে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়নি। আরো অসংখ্য সংগঠনের সঙ্গে আরএসএস এর কর্মীরাও যোগ দিয়ে থাকতে পারেন। অনেকেই কটাক্ষ করে বলেছেন, মোদি জামানায় যে নেহেরুকে প্রতিনিয়ত কাঠগড়ায় তোলা হয়েছে, জঘন্য আক্রমণ করা হয়েছে,
এখন আরএসএস কে দেশপ্রেমিক সাজাতে সেই নেহরুরই শরণাপন্ন হতে হচ্ছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, আরএসএস কে এইভাবে সরকারি সম্মান দেওয়া আসলে স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি এবং তাদের ভাবনার যে ধর্মনিরপেক্ষ ঐক্যবদ্ধ ভারত, তার উপরেই হামলার সমতুল। মোদি তার ভাষণে দাবি করেছেন, সংঘ এই যুগের অনাদি রাষ্ট্র চেতনার পূর্ণ অবতার। স্বাধীনতা আন্দোলনে আরএসএস এর অংশগ্রহণের দাবির পাশাপাশি মোদি বলেছেন, 100 বছরের সফরে আরএসএস এর ওপরে নানাভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, সংঘকে পিষে মারার চেষ্টা হয়েছে। আরএসএস যাতে মূল ধারায় আসতে না পারে সেই জন্য অগণিত চেষ্টা হয়েছে। গোলওয়ালকারের নাম না করে মোদি বলেছেন, পরম পূজ্য গুরুজিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, তাকে জেলে পর্যন্ত পাঠানো হয়েছে, সংঘের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, তাদের নিষিদ্ধ করা হয়েছে। মোদির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন উঠছে। স্বাধীনতার পরে আরএসএস এর ওপরে 3 বার নিষেধাজ্ঞা জারি হয়। প্রথমবার গান্ধীজিকে হত্যার পর, দ্বিতীয়বার জরুরি অবস্থার সময় যখন আরো অসংখ্য রাজনৈতিক দল ও সংগঠনের কাজকর্মে কার্যত নিষেধাজ্ঞা জারি হয়, নেতৃবৃন্দ গ্রেপ্তার হন তখন, তৃতীয়বার বাবরি মসজিদ ধ্বংস করার পরে। কিন্তু খেয়াল করলেই টের পাওয়া যায়, মোদির বক্তব্যের ইঙ্গিত ছিল গান্ধীজির হত্যার পরে নিষিদ্ধ হওয়ার ঘটনার দিকেই, যে কারণে তিনি গোলওয়ালকারের গ্রেপ্তারির কথা বলেছেন। এই বিষয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভ ভাই পটেলের বক্তব্য স্মরণীয়। গান্ধীজির হত্যার পরে আরএসএস এবং হিন্দু মহাসভাকে নিষিদ্ধ করা হয়, নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়, তাদের মুক্তির দাবি এবং 2 সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার নিবেদন জানিয়ে তৎকালীন নেহেরু মন্ত্রিসভার সদস্য শ্যামাপ্রসাদ মুখার্জি চিঠি লেখেন বল্লভ ভাই পটেলকে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে জবাবে 1948 সালের 18 জুলাই পটেল লেখেন, গান্ধীজির হত্যাকাণ্ড সংক্রান্ত মামলা এখন বিচারাধীন, তাই আরএসএস এবং হিন্দু মহাসভা এই 2 সংস্থার অংশগ্রহণ নিয়ে কিছু বলা উচিত নয়। তবে রিপোর্টগুলিতে এটি নিশ্চিত হয়েছে যে বিশেষ করে প্রথম সংগঠনটি অর্থাৎ আরএসএস এর কার্যকলাপেই দেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল যার ফলে এরকম একটি ভয়াবহ ট্র্যাজেডি অর্থাৎ গান্ধী হত্যা সম্ভব হয়েছিল। ঘটনাচক্রে এবার বিজয়া দশমীর দিন ছিল 2রা অক্টোবর, গান্ধীজির জন্মদিবস। সেদিনই আবার আরএসএস এর 100 বছর পূর্তি। সেই অনুষ্ঠানে সংঘ প্রধান মোহন ভাগবত গান্ধীজির প্রতি শ্রদ্ধাও জানান। সবাই জানেন হেগড়েওয়ার, মুঞ্জে বা সাভারকর সকলেই শুরুতে তিলকের অনুগামী ছিলেন। তিলক হিন্দু প্রতীকের ব্যবহার করতেন, কিন্তু তিনি তা ব্রিটিশের বিরুদ্ধে ব্যবহার করতেন। হেগড়েওয়ার অসহযোগ আন্দোলনের সময় কংগ্রেসে ছিলেন। 1923-এ সাভারকরের বই হিন্দুত্ব এসে যায়, যেখানে আক্রমণের লক্ষ্য স্পষ্টতই বদলে যায়। হিন্দুকে বলা হয়, তোমার মূল লক্ষ্য মুসলিম, ব্রিটিশ নয়। তারপরে এরা ব্রিটিশ বিরোধী লাইন ছেড়ে দেয়। এরপরে হেগড়েওয়ার কি করেন সেটা দেখার মতো বিষয় ছিল। 1930-এ আইন অমান্য আন্দোলন শুরু হয়। 1925-এ আরএসএস তৈরির পর যখন বিরাট আন্দোলন শুরু হয়, তখন হেগড়েওয়ার কি করছেন? নেতারা তো হিন্দুত্ববাদী দৃষ্টিভঙ্গি থেকে জানতেন তারা কি করছেন, কিন্তু যারা সাধারণ কর্মী তাদের কাছে বিষয়টা স্পষ্ট ছিল না। দেশ জুড়ে এত বড় আন্দোলনে তারা যোগ দিতে চাইলেন। সেই সময় হেগড়েওয়ার পরিষ্কার করে বলছেন
যারা এই আন্দোলনে যেতে চান ব্যক্তিগতভাবে যোগ দিন। সংগঠন হিসেবে আরএসএস আইন অমান্য আন্দোলনে যোগ দেবে না। নিজে এই আন্দোলনে যোগ দিতে যাবেন বলে সরসংঘ চালকের পদ থেকে ইস্তফাও দেন। কিন্তু কেন তিনি এটায় যোগ দিলেন? আরএসএস এর লোকেরাই এই কথা বলে যে জেলবন্দি কংগ্রেস কর্মীদের ব্রেন ওয়াশ করে তাদের সংগঠনে টানাই ছিল তার লক্ষ্য। কি দাঁড়ালো? আইন অমান্য আন্দোলনে তিনি আরএসএস কে সামিল হতে দিলেন না। এটা তো স্পষ্ট হয়ে গেল তিনি ব্রিটিশের বিরুদ্ধে লড়ার জন্য এই আন্দোলনে যাননি, বরং আরএসএস এর জন্য কর্মী খুঁজতে গিয়েছিলেন। 1935-এ আরএসএস এর 10 বছর পূর্তির সময় হেগড়েওয়ার ব্রিটিশ শাসনকে ঈশ্বরের কৃপা বলে বর্ণনা করেন। ব্রিটিশদের থেকে অনেক কিছু শেখার আছে বলেও তিনি মন্তব্য করেন। 1923-এ সাভারকর যে লাইন দিয়েছিলেন সেই লাইনে থিতু হয়ে যাওয়ার পর হেগড়েওয়ার ব্রিটিশ বিরোধী অবস্থান থেকে সম্পূর্ণ সরে যান। অর্থাৎ এর পরে যে লাইন নিলেন সেটা হলো ব্রিটিশ বিরোধী লাইনকে দুর্বল করার লাইন। হিন্দু মুসলিম ঐক্যকে বিভাজিত করতে চাইছিলেন সেই লক্ষ্যেই। জাতীয়তাবাদী আন্দোলনে অংশ নেওয়ার পরিবর্তে হেগড়েওয়ার তাকে দুর্বল করার কাজ করতে থাকলেন। জাতীয়তাবাদী আন্দোলনের বিরোধী হয়ে গেলেন। সুভাষচন্দ্র বসু যখন কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক বানালেন সেই সময় তিনি কংগ্রেস ছাড়া সমস্ত রাজনৈতিক সংগঠনকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছিলেন। তিনি দূত পাঠিয়েছিলেন হেগড়েওয়ারের কাছেও, কিন্তু সংঘ প্রধান সুভাষচন্দ্র বসুর আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। তিনি কথা বলতেই অস্বীকার করেন। জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে এই ছিল হেগড়েওয়ার আরএসএস এর অবস্থান। আর এখন আরএসএস নেতাজির কথা বলে নিজেদের জাতীয়তাবাদী প্রমাণের চেষ্টা করে। মনে রাখা উচিত, মোদি যে কয়েন প্রকাশ করেছেন সেখানে যে ভারত মাতার ছবি রয়েছে তাতে তিরঙ্গা নেই, রয়েছে পেশওয়ার ঝান্ডা, যা পরবর্তীকালে আরএসএস এর ঝান্ডা হয়। এর থেকে বড় অপমান জাতীয় পতাকার কি হতে পারে? আরএসএস দীর্ঘদিন জাতীয় পতাকাকে স্বীকার করেনি, কখনো সম্মান করেনি। গেরুয়া পতাকাকেই মান্যতা দিয়েছে, যা ব্রাহ্মণ্যবাদী শাসনের প্রতিনিধিত্ব করে। সেটাকেই ভারত মাতার হাতে দিয়ে দেওয়া হয়েছে। এবার সেটাকেই সরকারি মুদ্রায় স্বীকৃতি দেওয়া হলো। আবার দেখুন, প্রধানমন্ত্রী হিসেবে এখনো পর্যন্ত মোদি গডসেকে নিয়ে কিছু বলেননি। গডসে আরএসএস এর সদস্য ছিলেন যখন তিনি গান্ধীজিকে হত্যা করেছিলেন। তখন মাহফিজখানায় এর প্রামাণ্য তথ্য আছে। 8 ডিসেম্বর 1947 দিল্লিতে আরএসএস এর একটি সভায় গোলওয়ালকর বলেন, গান্ধীজি যদি মুসলিমদের প্রতি মনোভাব না বদলান তাহলে আমরা তাকে চুপ করিয়ে দেব। গোলওয়ালকর মহান ভাগবতের মতো শুধু সরসংঘ চালক ছিলেন না, কিংবদন্তি নেতা ছিলেন। তিনি যা বলছেন তার প্রভাব ফতোয়ার মতো ছিল। প্রশ্নটা হলো, গোলওয়ালকর এই কথা বলে কি গান্ধীর জন্য মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন? গান্ধী হত্যার তদন্ত হয়নি পরে। 15 বছর বাদে কাপুর কমিশন হয়েছিল, ফলে বহু বিষয় সামনেই আসেনি। কিন্তু গোলওয়ালকরের এই বক্তব্য তো নথিভুক্ত আছে। গান্ধী হত্যার ষড়যন্ত্র শুরু হয় গোলওয়ালকরের গান্ধীকে চুপ করানোর ভাষণের 3 সপ্তাহের মধ্যে। আর গান্ধীজির জন্মদিবসেই 100 বর্ষ হলো আরএসএস এর। দেশের কাছে আরএসএস এর কি এই জন্য ক্ষমা চাওয়া উচিত ছিল না? তাদেরই সদস্য গান্ধীজিকে হত্যা করেছিল, অথচ মোদি এ নিয়ে কোনো রায় কাড়েননি।
তাই মোদি যতই আরএসএস কে মহিমান্বিত করার চেষ্টা করুন না কেন, গান্ধী হত্যার জন্য ক্ষমা না চাইলে দেশবাসী কি এই মহিমায় আপ্লুত হবেন সত্যি? সে যাই হোক, মোদি দাবি করেছেন সংঘ নাকি সব সময় গণতন্ত্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে মর্যাদা দিয়েছে। সেই কারণেই জরুরি অবস্থার সময় আরএসএস লড়াইয়ের শক্তি পেয়েছে। যদিও এটাও ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত যে জেলবন্দি আরএসএস নেতারা একাধিকবার ইন্দিরা গান্ধীর কাছে মুচলেকা দিয়ে জেল থেকে বেরোনোর আর্জি জানিয়েছিলেন। একইভাবে মোদি কংগ্রেসের নাম না করে দাবি করেছেন 1984 সালে শিখদের গণহত্যার সময় অনেকেই স্বয়ংসেবকদের কাছে আশ্রয় নিয়েছিলেন। মোদির এই দাবি নিয়েও প্রশ্ন উঠেছে। আরএসএস এর মুখ্য তাত্ত্বিক নানাজি দেশমুখ সেই সময় একটি প্রতিবেদন লিখে শিখ গণহত্যাকে বৈধতা দিয়েছিলেন। সেই নানাজি দেশমুখকে মোদি সরকারই ভারতরত্ন দিয়েছে। শুধু তাই নয়, শিখ নিধনে আরএসএস এর যুক্ত থাকার প্রমাণ নথিভুক্ত আছে দিল্লি পুলিশের কাছেও। দিল্লি সিটি পুলিশ থানায় শিখ নিধনের ঘটনায় অন্ততপক্ষে 49 জন আরএসএস এবং বিজেপি সদস্যর নামে এফআইআর করা আছে। এদের মধ্যে একজন রাম কুমার জৈন, যিনি 1980 লোকসভা ভোটে অটল বিহারী বাজপেয়ীর পোলিং এজেন্ট ছিলেন। মোদির বক্তব্যের পরের দিনই বিজয়া দশমীতে নাগপুরে আরএসএস এর মূল অনুষ্ঠান ছিল, প্রতি বছরই যা হয়ে থাকে। সেখানে সংঘ প্রধান মোহন ভাগবত ঘুরিয়ে ফিরিয়ে মূলত হিন্দুত্ব এবং হিন্দু রাষ্ট্রের ওপরে জোর দেন। এদের কার্যকলাপ খুব স্পষ্ট। বিভাজনের লক্ষ্যে যে অনুপ্রবেশকে এখন মূল ইস্যু করতে চাইছে আরএসএস বিজেপি, সেটা পরিষ্কার হয়েছে মোদি এবং ভাগবত দুজনের ভাষণেই। এর আগেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে মোদি একই কথা বলেছিলেন। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে জনবিক্ষোভ নিয়ে উদ্বেগ ফুটে উঠেছে মোহন ভাগবতের গলায়। লাদাখের নাম না করে তিনি এই ধরনের আন্দোলনের সমালোচনা করেছেন। হিমালয় সহ পরিবেশের ক্ষতি করে উন্নয়ন নিয়েও প্রশ্ন তুলেছেন সংঘ প্রধান। ব্রাহ্মণ্যবাদী মনুবাদী নীতি নিয়ে চলা আরএসএস 100 বছরে পৌঁছে অন্যান্য অনগ্রসর অংশকে সঙ্গে টানতে যে মরিয়া, তাও স্পষ্ট হয়েছে মোদি ভাগবতের বক্তব্যে। সেই লক্ষ্যেই মোদির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আম্বেদকরের নামাঙ্কিত ভবনে। আর ভাগবতের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কি বুঝলেন? মোদ্দা কথা হলো, অত্যন্ত চাতুরীর সঙ্গে আমাদের দেশের সহাবস্থান, সহনশীলতার ঐতিহ্যকে ধ্বংস করার এই যে চেষ্টা, তাকে এখনই রুখে না দিলে সামনে সমূহ বিপদ। তাই কি ঘটছে তার দিকে যেমন আমাদের নজর থাকা উচিত, তেমনি সেই ঘটনার নেপথ্যে কি উদ্দেশ্য, সেটাও আম জনতার চেতনায় আঘাত হানুক। আজ এ পর্যন্তই।